বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডারদের একজন ছিলেন। মধ্যম সারির একজন সেনা কর্মকর্তা থেকে সেনাপ্রধান এবং পরবর্তীতে ঘটনা পরিক্রমায় রাষ্ট্রপতি হন তিনি। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। জিয়াউর রহমানের সময়কালে দেশটিতে রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাঁক বদল ঘটেছে। এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক, আবার অনেকের দৃষ্টিতে নেতিবাচক। রাষ্ট্রপতি হওয়ার বছর চারেকের মাথায় বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের হাতে নিহত হন তিনি। 1981 সালের 30 মের সেই হত্যাকাণ্ড নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়েছে অনেক। সেসব প্রশ্নের অন্যতম, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? রাজধানীর বাইরে চট্টগ্রামে রাষ্ট্রপতিকে হত্যা করে ঘটনার সাথে সরাসরি জড়িতরা আসলে কি পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন? হত্যাকাণ্ডের পর 30 মে সকালে সেই ঘটনায় জড়িতদের নির্দেশে ঘটনাস্থল চট্টগ্রাম সার্কিট হাউসে যেতে হয়েছিল সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজাকে। পরে তাকে চট্টগ্রাম সেনানিবাসে ফিরে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছিল। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মেজর রেজার ভাষ্য, জড়িতদের অনেকের কাছ থেকে তিনি এই তথ্য পেয়েছিলেন যে গভীর রাতে কালুরঘাট ব্রিজের কাছে একটি পাহাড়ে নিয়ে জিয়াউর রহমানকে বন্দী করে এনে চাপ সৃষ্টির ব্যাপারে তাদের ব্রিফ করা হয়েছিল। ওই দলটির নেতৃত্বে থাকা কর্নেল মতিউর রহমান এই ব্রিফিং দিয়েছিলেন। জিয়াকে বন্দী করে চাপ সৃষ্টির মাধ্যমে কি দাবি আদায় করতে চেয়েছিলেন তারা? সেনাপ্রধানের পদ থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুর বা অন্য কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে ওই পদে নিয়োগ দেয়া হোক, এরকমটাই চেয়েছিলেন বিদ্রোহে জড়িত সেনা কর্মকর্তারা। তাদের অনেকের কাছ থেকে এই তথ্য পেয়েছিলেন মেজর রেজা। একই সাথে পাকিস্তান প্রত্যাগত বা অমুক্তিযোদ্ধা আরও যে কর্মকর্তারা সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদে ছিলেন, তাদের সরিয়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সেসব পদে নিয়ে আসার দাবিও জানাচ্ছিলেন তারা। মূলত এই দুটি ছিল তাদের মূল দাবি। জেনারেল ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। মেজর রেজা অবশ্য বলেছেন, জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাকিস্তানপন্থী মন্ত্রীদের সরানোরও দাবি ছিল। চট্টগ্রাম সেনানিবাসে এনে দাবি আদায়ে চাপ সৃষ্টি করা হবে, এরকম একটি পরিকল্পনার বিষয়ে ওই সেনানিবাসের কিছু কর্মকর্তা জানতেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। সামরিক আদালতে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডিফেন্ডিং অফিসার হিসেবে তৎকালীন কর্নেল পদবীর অফিসার ইব্রাহিম সহ 3 জন সেনা কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছিল। মেজর রেজাউল করিমের পর্যবেক্ষণ বলছে, জিয়াউর রহমানকে হত্যা এবং হত্যাকাণ্ডের পরে রাষ্ট্র ক্ষমতা দখল করা এমন পরিকল্পনার কোনো ইঙ্গিত চট্টগ্রাম সেনানিবাসে ছিল না। হত্যাকাণ্ড এবং চট্টগ্রাম সেনানিবাসে তার পরের ঘটনা প্রবাহ কোনো পরিকল্পনা ছাড়াই এবং নিয়ন্ত্রণহীনভাবে চলেছে বলেই তার মনে হয়েছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ঘটনার 2 দিনের মধ্যেই তাদের দমন করা হয়। মেজর রেজার অভিমত, জিয়াউর রহমান অমুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা বা পদোন্নতি দিয়েছেন এবং পাকিস্তান থেকে ফেরত আসা জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। এ কারণে জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভের বিষয়টা হত্যাকাণ্ডে জড়িতরা পরবর্তী ঘটনাবলিতে প্রকাশ করেছিলেন বলে রেজা উল্লেখ করেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং ঘটনার ব্যাপারে সামরিক আদালতের বিচার নিয়ে গবেষণা করেছেন আনোয়ার কবির। বিবিসি বাংলাকে তিনি জানান, সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত এবং মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভের বিষয়টি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বড় কারণ ছিল, এমন তথ্য তিনি তার গবেষণায় পেয়েছেন।
ঘটনায় জড়িতদের কাছ থেকে মেজর রেজা যা শুনেছিলেন তা হচ্ছে, কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে সেনা কর্মকর্তা এবং সদস্যদের একটি দল ৩০শে মে ভোর রাতে যখন চট্টগ্রাম সার্কিট হাউজের কাছে যায়, তখন আকস্মিকভাবে এই দল সার্কিট হাউজের দিকে রকেট নিক্ষেপ করে। এরপর নিরাপত্তায় নিয়োজিতদের সাথে গোলাগুলি শুরু হয়, কিন্তু আক্রমণকারী সেনা সদস্যরা সার্কিট হাউজের দোতলায় চলে যান এবং এক পর্যায়ে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বেরিয়ে আসেন। সেই মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন। হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার লেখা বইয়েও এ ধরনের তথ্য পাওয়া যায়। মেজর রেজা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর ৩০শে মে সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউজে যে পাঠানো হয়েছিল, তখন সেখানে গিয়ে ২ তলায় সিঁড়ির কাছে বারান্দায় জিয়াউর রহমানের মৃতদেহ দেখেছিলেন। এছাড়াও ২জন সেনা কর্মকর্তার মৃতদেহ সেখানে পড়ে থাকতে দেখেন। কর্নেল মতিউর সে সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনাল হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার ছিলেন, আর লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান ছিলেন চট্টগ্রামে ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন কমান্ডিং অফিসার। যদিও এ ঘটনায় মূলত জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদকে কেন্দ্র করে ক্ষোভ এবং মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগতদের নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে, কিন্তু ঘটনার পেছনে জেনারেল এরশাদের কোনো ভূমিকা ছিল কিনা এই প্রশ্নও অনেকে তুলেছেন। এরশাদের সাথে চট্টগ্রাম সেনানিবাসে অন্য কারো সম্পর্ক ছিল কিনা এবং মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বের সুযোগ সেখানে নেওয়া হয়েছে কিনা এই সন্দেহ রয়েছে মেজর রেজার। তিনি বলেছেন, জিয়াউর রহমানকে হত্যার কয়েকদিন আগে কর্নেল মতিউর রহমান ঢাকা সেনানিবাসে গিয়ে জেনারেল এরশাদের সাথে কথা বলেছিলেন। হত্যাকাণ্ডের ঘটনার অনেক পরে তিনি কথা শুনেছিলেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল ইব্রাহিম জানাচ্ছেন, কর্নেল মতিউর রহমান এবং মেহবুবুর রহমানের সাথে জেনারেল এরশাদের হত্যাকাণ্ডের অনেক আগে থেকে সম্পর্ক ছিল এমন তথ্য তিনি পেয়েছিলেন। জেনারেল এরশাদ জীবিত থাকা অবস্থায় জেনারেল মঞ্জুর হত্যা মামলার শুনানিতে এ ধরনের অভিযোগ এসেছিল, কিন্তু এরশাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন। মেজর রেজা বলেছেন, তিনি নিজে দেখেছেন যে ৩০শে মে ঢাকা সেনানিবাস থেকে জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুরকে পরপর ২ বার টেলিফোন করেছিলেন কথা বলার জন্য, কিন্তু মঞ্জুর কথা বলেননি। সেই সময়ে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর। তার ভূমিকা সম্পর্কে নানা রকম বক্তব্য পাওয়া যায়। মেজর রেজাউল করিম রেজার ধারণা, জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে হত্যার বিষয়টি আগে জানতেন না এবং ঘটনা ঘটে যাওয়ার পর তা জেনেছেন। সার্কিট হাউস থেকে চট্টগ্রাম সেনানিবাসে ফেরার পর মেজর রেজার কাছে সার্কিট হাউজের বিষয়ে জানতে চাইলে তিনি মৃতদেহ পড়ে থাকার বর্ণনা দিয়েছিলেন। তখন জেনারেল মঞ্জুর তাকে বারবার বলেছিলেন, ওহ হোয়াট হ্যাভ দে ডান, ওরা কি করেছে। তবে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জেনারেল ইব্রাহিম মনে করেন, জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসির দায়িত্বে থাকার সময় আগেও জিয়াউর রহমানকে হত্যার একাধিকবার ব্যর্থ চেষ্টা হয়েছিল। ফলে হত্যাকাণ্ডের ঘটনা জেনারেল মঞ্জুর জানতেন না, এটা মানতে রাজি নন জেনারেল ইব্রাহিম। ইব্রাহিম উল্লেখ করেন, মতিউর রহমান এবং জেনারেল মঞ্জুরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া মেহবুবুর রহমান সম্পর্কে জেনারেল মঞ্জুরের ভাগ্নে ছিলেন। দলটির নেতারা মনে করেন, জিয়াউর রহমানকে হত্যার পেছনে বড় পরিকল্পনা ছিল। রাষ্ট্র ক্ষমতা দখল করাই এর চূড়ান্ত লক্ষ্য ছিল বলে তাদের বিশ্বাস। তারা অনেক সময় এর পেছনে রাজনৈতিক এবং বিদেশি ষড়যন্ত্র থাকার অভিযোগও করে থাকেন। জিয়াউর রহমানকে হত্যার পর তখনকার ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন। To disturb the democratic process in the country. কিন্তু 10 মাস পর রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন। এই পটভূমিকে বিএনপি নেতারা তাদের বক্তব্যে যুক্তি হিসেবে তুলে ধরেন। কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক সচিব ছিলেন। তিনি বলেন,
সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে চট্টগ্রাম সেনানিবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান নিহত হয়েছিলেন। এছাড়া 31শে মে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম সেনানিবাস থেকে পালিয়ে যাওয়ার পর একটি চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল, কিন্তু আটকের পর তাকেও হত্যা করা হয়। এই ঘটনাগুলো তুলে ধরে বিবিসি বাংলাকে অলি আহমেদ বলেন, ঘটনার পরিকল্পনাকারী বা পেছনের কারো বিষয় যাতে প্রকাশ না পায় সেজন্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হত্যা করা হয়েছিল বলে তিনি মনে করেন। অলি আহমেদ বলেন, এসব ঘটনা এবং জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পটভূমি বিশ্লেষণ করলে জিয়া হত্যার পূর্ব পরিকল্পনার প্রমাণ মেলে। জিয়াউর রহমানকে হত্যার ঘটনার বিচার না হওয়ায় এর উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, সামরিক আদালতে শুধু বিদ্রোহের বিচার হয়েছিল। সেই বিচারে ১৩ জন সেনা কর্মকর্তাকে ফাঁসি দেয়া হয়েছিল, তাদের মধ্যে ১২ জনই মুক্তিযোদ্ধা ছিলেন। তবে জিয়াউর রহমানের পরিবার বা বিএনপির পক্ষ থেকে কখনো হত্যাকাণ্ডের ব্যাপারে বিচারের উদ্যোগ নেওয়া হয়নি বা মামলা করা হয়নি। এই ইস্যুতে বিএনপি নেতাদের বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এই বিচার না করার বিষয়কে দুঃখজনক বলে মনে করেন। ১৯৮১ সালের ৩০শে মে ভোররাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন একদল সেনা সদস্যের হাতে। ঘটনার আগের দিনেই তিনি চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। চট্টগ্রামে বিভিন্ন উপদলে বিভক্ত বিএনপি নেতাদের নিয়ে বৈঠক শেষে ২৯শে মে গভীর রাতে স্থানীয় সার্কিট হাউজেই ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ভোর রাতে সেখানে একদল সেনা সদস্য আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। ঘটনার পর ৩০শে মে সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। মেজর রেজা বলেছেন, তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউজে পাঠানো হয়েছিল সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। কর্নেল মতিউর রহমান উনি আমাকে ডাকেন, ডেকে বলেন যে জিয়াউর রহমানের ডেড বডিটা কিছু ট্রুপস নিয়ে সাথে নিয়ে যেয়ে সার্কিট হাউস থেকে পাহাড়ের ভিতরে কোথাও কবর দেওয়ার জন্য। আমি তখন তাকে বললাম যে আমাকে অন্য কাজ দেন। তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওই দায়িত্ব দিলেন। তখন আমাকে আবার ডেকে বললো যে না ঠিক আছে, তুমিও থাকো এবং তুমি এদের সাথে যাও, যে ওই সার্কিট হাউসে গার্ড রেজিমেন্টের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সকল সৈনিকরা আছেন তাদেরকে তুমি নিয়ে আসবে। আমি তখন পিক আপ গাড়ি নিয়ে আমি ওই ওনাদের সাথে যাই। সার্কিট হাউসে যাওয়ার পর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি সিঁড়ি বারান্দায় দেখলাম একটা ডেড বডি, কম্বল দিয়ে ঢাকা আছে, পাশে দাঁড়িয়ে আছে একজন পুলিশ পাহারা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কার ডেড বডি? বললো যে রাষ্ট্রপতি। আমি একটু খুলো, কম্বলটা খুললো, আমি দেখলাম ওনার মাথাটা কাত হয়ে আছে শুয়ে, ডান পাশটা সম্ভবত নিচে, বাম পাশটা সম্ভবত উপরে, আর পুরো মুখটা মানে বুলেটের আঘাতে এপুর হয়ে গেছে, একটা চোখ একটু ঝুলে আছে। আমি তাড়াতাড়ি বললাম যে এটা ঢেকে দাও। তারপরে হেঁটে বারান্দা দিয়ে সামনের দিকে আগানোর পরে সেখানে দেখলাম যে কর্নেল আহসানের ডেড বডি এবং আরেকজন পেলাম ক্যাপ্টেন হাফিজের ডেড বডি। তো আমি নিচে নেমে আসলাম, আমি আমার লোকজন নিয়ে আমি চলে আসলাম যে হেডকোয়ার্টারে, আর মেজর শওকত আলী উনি ওনার টিম নিয়ে ওনাদেরকে কবর দিতে চলে গেলেন। 3টা ডেড বডি একসাথে করে নিয়ে চলে গেলেন। মেজর রেজাউল করিম রেজা সার্কিট হাউস থেকে চট্টগ্রাম সেনানিবাসে ফিরে এসে দেখেছিলেন যুদ্ধের পরিবেশ। তার মতো ঘটনার রাতে বা আগে থেকেই অনুপস্থিত বা ছুটিতে থাকা অনেক সেনা কর্মকর্তাকে ডেকে এনে বিভিন্ন দায়িত্ব চাপানো হয়েছে। তখন তার কাঁধে নতুন দায়িত্ব চাপে জেনারেল এ মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার। চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি জেনারেল এ মঞ্জুর ৩০শে মে সারাদিন কর্মকর্তা এবং সৈনিকদের বিভিন্ন ব্যারাকে ঘুরে ঘুরে বক্তব্য দিয়েছেন। প্রধান নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব পাওয়ার কারণে সাথে থাকতে হয়েছে মেজর রেজাউল করিম রেজাকে। জেনারেল মঞ্জুর উনি যখন ইউনিটি ঘুরেন সেখানে কোথাও উনি একথা বলেন নাই যে আমরা বা ওনারা বা কে জিয়াউর রহমানকে মারা হয়েছে, এই প্রসঙ্গটা তিনি তুলে কখনো স্বীকারোক্তি দেননি, বলেন নেই। উনি যখন একটা ইউনিটে গেলেন, ডিবেট করে পাশে যে ইউনিটটা, তো ওখানে যাওয়ার পর একটা টেলিফোন আসলো আর্মি হেডকোয়ার্টার থেকে। টেলিফোন আসার পর
জিয়াউর মঞ্জুর টেলিফোন রিসিভ করলেন। তো অপর প্রান্ত থেকে বলা হচ্ছিল যে এরশাদের সাথে কথা বলেন। তখন জিয়াউর মঞ্জুর বলতেছে আই ক্যানট টক টু এরশাদ। উনি কথা বলে টেলিফোনটা রেখে দিলেন। আবার টেলিফোন আসলো, আবার টেলিফোনে বলা হলো ফর গড সেক স্যার, ফর গড সেক ইউ টক টু জেনারেল এরশাদ, ইউ টক টু জেনারেল এরশাদ। এই আর্মি হেডকোয়ার্টার থেকে এইভাবে বলা হচ্ছে। মানে জিয়াউর মঞ্জুর এমন ভাবে টেলিফোনটা ধরেছিলেন কানের মাঝে, আমি কাছে দাঁড়িয়ে ওভার হিয়ার করতেছিলাম এবং আমি ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম যে শব্দগুলো আসতেছিল বের হয়ে। তখন উনি সাথে সাথে আবার বললেন আই ক্যানট টক টু হিম, বলে টেলিফোনটা রেখে দিলেন। আমাদের যেটা মনে হয়েছে তখন যে জেনারেল এরশাদ তখন মঞ্জুর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে হয়তো বা তিনি ক্ষমতায় যেতে চাচ্ছেন, আর জিয়াউর মঞ্জুর ওনাকে মানে মেনে নিচ্ছেন না। এভাবে তখন দুটো ডিভিশন হয়ে যায়, একটা এরশাদের সাথে হয়ে যায়, একটা জিয়াউর মঞ্জুরের সাথে হয়ে যায়। জিয়াউর রহমানকে হত্যার পটভূমি তৈরি করা হয়েছিল অনেক সময় নিয়ে, যেমনটা মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, যিনি হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। বছর দুয়েক ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় সিনিয়র অফিসারদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। জিয়াউর রহমান সাহেব এই দ্বন্দ্ব সম্বন্ধে জানতেন এবং সেই জন্যই যারা এই দ্বন্দ্বে লিপ্ত ছিল তাদেরকে বেশ দূরে দূরে পোস্টিং দিয়ে রেখেছিলেন। আর তখন সেনাবাহিনীর মধ্যে একদল অফিসার তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট ছিলেন না। তারা মনে করতেছিলেন যে সকল অফিসার এবং সৈনিক পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, প্রেসিডেন্ট জিয়া তাদের প্রতি বেশি সহানুভূতিশীল এবং তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। এ নিয়ে তাদের মনে একটা ক্ষোভ ছিল এবং তারা সেই ক্ষোভের বশবর্তী হয়েই আমার মনে হয় চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়ার এই হত্যাকাণ্ডটি ঘটায়। মেজর রেজাউল করিম রেজাও বলছিলেন, চট্টগ্রাম সেনানিবাসে তাকে ডেকে নেওয়ার পর প্রথম দেখাতেই কর্নেল মতিউর রহমানের কথায় ঘটনার কারণ সম্পর্কে কিছুটা ইঙ্গিত পেয়েছিলেন। কর্নেল মতিউর রহমান তখন উনি আমাকে দেখি বললেন, এই রেজা তুমি কোথায় ছিলা? আমি কেন বাসায় ছিলাম। হ্যাঁ, তোমাকে তো সময় মতো পাওয়া যায় না। আমি কেন, কি হয়েছে? বলে তুমি জানো না দ্য প্রেসিডেন্ট ইজ কিল্ড। এখন আমাদের সব ফ্রিডম ফাইটারদেরকে ইউনাইটেড থাকতে হবে। হত্যাকাণ্ডের ঘটনাটির সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। তখনকার পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি। সে সময় দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। তিনি সরকারের দায়িত্ব নিয়ে রেডিও টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন 30 মে দুপুরের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান নেতাকে হারানোর বেদনায় সকলের হৃদয় ভারাক্রান্ত। তবু জাতীয় জীবনের এই সংকটময় মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার সকল পর্যায়ে সুদৃঢ় ঐক্য ও সংহতি। আমাদের অবশ্যই অস্ত্রের রাজনীতি পরিহার করতে হবে। বিচারপতি আব্দুস সাত্তারের সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। কয়েক বছর আগেই বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি নামের একটি দল গঠন করেছেন কর্নেল অলি আহমেদ। তার বক্তব্য হচ্ছে, তখন তারা বিএনপি এবং সরকারের পক্ষ থেকে ওই হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। সকালে আমি 8টার দিকে বোধহয়, তখন হঠাৎ বঙ্গভবন থেকে মিলিটারি সেক্রেটারি উনি আমাকে টেলিফোন করে বললেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোর রাত্রের দিকে কে বা কারা হত্যা করেছে। আমাকে সংবাদটা জানানোর সাথে আমি চলে গেলাম বঙ্গভবনে। এখানে আর্মি হেডকোয়ার্টার থেকে কয়েকজন সিনিয়র অফিসার ছিলেন, যেমন লেট লেফটেন্যান্ট জেনারেল মির শওকত আলী ছিলেন, হোসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন, বাকি এয়ারফোর্সের যিনি প্রধান তিনি ছিলেন, নেভির যিনি প্রধান তিনি ছিলেন। পরবর্তী পর্যায়ে তারা একে একে সবাই রেডিওর মাধ্যমে সাত্তারের প্রতি আনুগত্য প্রকাশ করলেন। আমরাও যারা চট্টগ্রামের এমপি, আমরাও রেডিওতে ভাষণ দিলাম যে যে কোনো মূল্যে আমরা যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
জিয়াউর রহমানকে হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত সেনা সদস্য বা বিদ্রোহীদের মধ্যে 30শে মে চট্টগ্রাম সেনানিবাসে যে উত্তেজনা বা যুদ্ধের পরিবেশ ছিল, পরদিন সেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বলেছেন, 30শে মে অনেক সেনা কর্মকর্তার মতো তাকেও মিলিটারি একাডেমি থেকে চট্টগ্রাম সেনানিবাসে ডেকে নিয়ে বিদ্রোহের পক্ষে সমর্থন চাওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করেছিলেন। পরদিন গিয়ে তাকে ঢাকার সাথে সমঝোতার জন্য মধ্যস্থতার দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছিল। এরপর ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ 31শে মে সারাদিন ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করেছেন, কিন্তু রাতে তিনি যখন চট্টগ্রাম সেনানিবাসে বৈঠক করছিলেন, সেই বৈঠক থেকে বেরিয়ে গিয়ে জেনারেল মঞ্জুর সহ কয়েকজন পালিয়েছিলেন। 31শে মে জেনারেল মঞ্জুর আমাকে অনুরোধ করেন যাতে আমি ঢাকা সেনা সদরে যোগাযোগ করে যে বিদ্রোহ তারা করেছেন সেটার একটা মীমাংসা করি। আমি ওনার কথা মতো ওনার একটি লিখিত চিরকুটের পড়ে ঢাকা সেনানিবাসে তদানীন্তন সিজিএস জেনারেল নুরুদ্দিন সাহেবকে পড়ে শোনাই। প্রায় আধা ঘন্টা পরে জেনারেল নুরুদ্দিন জানালেন যে কেউ যুদ্ধ বিগ্রহ চায় না, ওনারাও আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু ইতিমধ্যে বিদ্রোহীদের মধ্যে ফাটল দেখা দিল। অনেক সৈনিক অফিসার সহ জেনারেল মঞ্জুরের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করছিল, এমন দলত্যাগের খবর আসতেছিল। জেনারেল মঞ্জুর ঠিক ততই বিচলিত হচ্ছিলেন। রাত অনুমানিক 11টার দিকে হঠাৎ ওনার বাড়ি থেকে একটি টেলিফোন কল আসলো। উনি আমাকে এবং অন্য 2-1 অফিসারকে ওনার অফিসে বসিয়ে রেখে উনি ওনার বাড়িতে চলে গেলেন। ঘন্টা হয়ে গেল, উনি আর ফিরছেন না। তখন আমি বয়োজ্যেষ্ঠ অফিসার হিসাবে অন্য সবাইকে বললাম যে তোমরা তোমাদের জায়গায় চলে যাও। এমত অবস্থায় আমি দ্রুত আমার কার্যস্থল অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছালাম। ইতিমধ্যে জানতে পারলাম যে জেনারেল মঞ্জুর তার পরিবার নিয়ে এবং অন্যান্য বিদ্রোহী অফিসাররা ক্যান্টনমেন্ট ছেড়ে পার্বত্য চট্টগ্রামের দিকে পালিয়ে গেছে। মেজর জেনারেল এ মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান তাদের অনুসারীদের গাড়ির বহন নিয়ে যখন পালিয়েছিলেন, 31শে মে মধ্যরাতে তাদের সঙ্গী হয়েছিলেন মেজর রেজাউল করিম রেজা। চোখের পলকে দেখলাম কর্নেল মতি গাড়ি নিমিষে উদাও হয়ে গেল, অর্থাৎ অনেক দূর চলে গেছে। হঠাৎ সামনে গোলাগুলির শব্দ, আমরা গাড়ি থামালাম। থেমে একটু পাহাড়ের মতো এলাকা, তো উপরে উঠে দূরে লক্ষ্য করলাম যে কিছু ছোটাছুটি করছে। তখন জেনারেল মঞ্জুর বলে যে গাড়ি ঘোরাও। তখন গাড়িতে স্টার্ট দেওয়া হলো, গাড়ি আর স্টার্ট না নেওয়াতে অন্য যে গাড়ি ছিল সেই গাড়িতে আমরা অ্যারেঞ্জ করে ওই জিপটা এখানে ফেলে এবং পিছনের দিকে আসলাম। পিছনে কিছুতে আসার পর এক জায়গায় আমরা নামলাম, গ্রামের দিকে গাইড নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। চা বাগান এলাকায় একটা কুনি বাড়িতে আমরা ওখানে উঠলাম। বাচ্চারা খুব খিদে লাগছে বলতেছিল, ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করার জন্য। তো ওনারা যখন খেতে বসছিলেন, হঠাৎ করে মানে কুকুরে ঘেউ ঘেউ শব্দ শুনলাম। পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের ঠিক বেশ কিছুটা দূরে পাহাড়ি এলাকা খাকি পোশাকরিত পুলিশদের দেখা যাচ্ছে। তখন জেনারেল মঞ্জুর পুলিশদের বলে যে আমি এই পুলিশকে সারেন্ডার করবো। তাহলে জেনারেল মঞ্জুর কি তখনই সারেন্ডার করেছে? পুলিশের আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলেন। তখন জেনারেল মঞ্জুর জঙ্গলের ভিতর দিকে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যে চিৎকার করে বলতে থাকি, এই যে বাবারা, তোমরা ওইখানটায় থাকো, সামনে আসিবে না, সামনে আসিলে তোমাদের অসুবিধা হইবে, আমি আসিতেছি। একথা বলে ঘন করে হেঁটে যে সারেন্ডার করে। তারপরে আমি কি করবো, আমি ওর গিয়ে আমিও সারেন্ডার করলাম। আত্মসমর্পণ করার পরে জেনারেল মঞ্জুরকে তাহলে কোথায় নেওয়া হলো? আমাদেরকে নিয়ে আসা হলো হাটাদারি থানায়। সেখানে জেনারেল মঞ্জুর উনি নিউজ পেপার চাইলেন, সাংবাদিক চাইলেন, বললেন সরি স্যার, সাংবাদিক দেওয়া নিষেধ। তো আমরা যে সাংবাদিক দেবেন না, আমার তো অনেক কিছু বলার ছিল। তা আমি কখন আমি আমাকে তো বাঁচিয়ে রাখা হবে না, আমাকে মেরে ফেলা হবে, আমার তো কিছু বলার ছিল, আমাদের কিছু বলতে সুযোগ দিবেন না। তো সরি স্যার, আমি কি করবো স্যার, আমরা তো নিরুপায়। তখন তো বলে ঠিক আছে, তাহলে আমাকে তাড়াতাড়ি আপনি চিটাং জেলে পাঠান, আমাকে যদি আর্মিকে হ্যান্ড ওভার করেন তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তখন আমাদেরকে পুলিশের যে ট্রাক, ওই ট্রাকে ওঠানো হলো। ঠিক তখনই আর্মি আসলেন, এসে মিসেস মঞ্জুকে বললেন যে ভাবি, আমরা আপনাদেরকে নিতে এসছি। তখন মিসেস মঞ্জু বলল যে না, আমরা পুলিশের কাছে সারেন্ডার করেছি, আমরা চিটাং জেলে যাবো, আমরা ক্যান্টনমেন্টে কেন যাবো, আমরা ক্যান্টনমেন্টে যাবো না। তখন যারা মঞ্জুর গাড়ির উপর থেকে বলতেছেন, তোমাদের লজ্জা করে না, তোমরা সব ঘটনা ঘটাইলা, তোমরা যা আবার সারেন্ডার করলা, তোমরা এসো আমাকে ধরে নিতে, যাও, আমি তোমাদের সাথে যাব না। একথা বলার পর নায়েব সুবেদার আসলেন সামনে। তখন সেই নায়েব সুবেদার খপ করে ওনারা হাতে ধরে এক হ্যাঁচকা টেনে গাড়ি থেকে নিচে নামিয়ে ফেললেন। নেমে সাথে সাথে চোখ বেঁধে হাত বেঁধে গাড়িতে তুলে ফেললেন। জেনারেল মঞ্জুরকে ধরে নেওয়ার পর তাকে হত্যা করার অভিযোগ রয়েছে।
এই হত্যার ঘটনা নিয়ে একটি মামলাও বিচারাধীন আছে। আর পালানোর সময় গুলিতে নিহত হয়েছিলেন কর্নেল মতিউর রহমান। নানা ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বেরিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। আমি কয়েকজন সিপাহী, একটা ওয়্যারলেস সেট আর একটা স্ট্রেচার নিয়ে কাপ্তাই রোডের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সিপাহী যে প্রেসিডেন্ট জিয়ার মাটি চাপা দেওয়ার যে রাফ এলাকাটা বলেছিল, আনুমানিক এলাকায় গিয়ে নতুন কবরের সন্ধান করছিলাম। এমন সময় একজন গ্রামবাসী বলল যে কি খোঁজেন। তো আমি বললাম যে আপনি কি এখানে কোনো সৈনিকদের কাউকে দাফন কাফন করতে দেখেছেন? ওই ভদ্রলোক বলে হ্যাঁ আমি দেখেছি। তো আপনি যেখানে দেখছেন সেখানে নয়, ওইটা একটা ছোট্ট পাহাড় দেখিয়ে বললো এই জায়গায়। তখন আমি বললাম আপনি কি করে জানেন? সে বলল যে সৈনিকেরা আমার হাত দিয়েই, অর্থাৎ ওই ভদ্রলোকের হাত দিয়েই গ্রাম থেকে কোদাল এনেছে, তারাই নিজেরা একটা গর্ত খুঁড়ে সেখানে কাকে কবর দিচ্ছে তারা জানে না। আমি তদনুযায়ী সেখানে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম যে নতুন মাটি, দেখে মনে হলো এখানে কবর দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে মাটি খুঁড়ে প্রেসিডেন্ট জিয়ার লাশ এবং তার পাশে লেফটেন্যান্ট কর্নেল এহসান, গার্ড রেজিমেন্টের যে ক্যাপ্টেন সাহেব ছিলেন, তার লাশ, 3টে লাশ দেখি। প্রেসিডেন্ট জিয়ার লাশটি আমি উঠিয়ে পিক আপ ভ্যানে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারপর ইসলামী রীতিনীতি অনুযায়ী ওনাকে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয় এবং পরে একটি কফিনের মধ্যে করে একটি হেলিকপ্টার এনে লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ মনে করেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে না হওয়ায় ঘটনা নিয়ে রহস্য রয়ে গেছে। এদিকে সে সময় সামরিক আদালতে বিদ্রোহের অভিযোগে 23 জন সেনা কর্মকর্তার বিচার করা হয়েছিল, যাদের মধ্যে 13 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং বাকিরা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।